সোমনাথ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। কে কে তুমি? মূর্তিটি নড়ল না, শুধু গানটা থামিয়ে দিল। তারপর ফিসফিস করে বলল, এলে? আমি জানতাম তুমি আসবে, কতকাল তোমার অপেক্ষায় আছি। সোমনাথের মনে আর কোনো ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত আকর্ষণ। সে বলল, তুমি কে? কমলিনী? জ্যৈষ্ঠ মাসের দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, কিন্তু রোদের তেজ যেন কিছুতেই কমছে না। গ্রামের নাম নিশ্চিন্দিপুর। লাল মোড়াম বিছানো পথ দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে একটা গরুর গাড়ি এগিয়ে চলেছে চৌধুরী বাড়ির দিকে। গাড়ির ভেতরে বসে ঘামছেন সোমনাথ। কলকাতার রিপন কলেজের ছাত্র, আধুনিক যুবক, পরনে ধুতি আর ফর্সা পাঞ্জাবি, এখন যেটা ধুলোয় ধূসর হয়ে গেছে। গারোয়ান কৈলাস বিড়ি টানতে টানতে বলল, আর একটুখানি দাদাবাবু, ওই যে তাল গাছটা দেখছেন, ওটা পেরোলেই আপনাদের মহল। সোমনাথ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, উহ, বাবারে বাবা, তোদের গ্রামের রাস্তা তো নয় রে কৈলাস, যেন হাড় ভাঙার কল। শরীরে আর কিছু বাবারে আস্ত রইল না রে। তা হ্যাঁ রে কৈলাস, আসার সময় যে বড় দিঘিটা দেখলাম, ওটা কাদের রে? চল, এই। ওটা আপনাদেরই দিঘি দাদাবাবু, কাল দিঘি। বাহ, তা নামখানা তো বেশ। জলটা কি টলটলে? কাল সকালে গিয়ে একটা ডুব দিয়ে আসবো খন, হ্যাঁ কি বলিস? এই তো গরমকাল। কৈলাস মাঝপথে থামিয়ে দিল। না দাদাবাবু, খবরদার ও কথা মুখে আনবেন না। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু ওই জলের ছায়াও মারাবেন না। কেন রে? জল কি আবার কেনা নাকি কারোর? কিনে পাওয়া গেলে তো ভালোই ছিল, ও জল জীবনের দামে বিকোয়। চুপ করুন, এসে গেছি এসে গেছি। চৌধুরী বাড়ির বিশাল দেউড়ি। থামওয়ালা বারান্দায় ইজি চেয়ারে বসে তামাক টানছিলেন বাড়ির কর্তা মহেন্দ্র চৌধুরী। সোমনাথ গাড়ি থেকে নামতেই তিনি হুঁকো নামিয়ে সোজা হয়ে বসলেন। ওরে ভজা, ভজা, আরে এই কোথায় গেলি রে তোরা? আর দেখ তো কে এলো, লণ্ঠনটা নিয়ে আয়। কেমন আছো দাদু? সোমনাথ এগিয়ে গিয়ে প্রণাম করল। বেঁচে আছি দাদু ভাই, কোনো ক্রমে টিকে আছি। আয় আয় বস। বাবা, যা চেহারা করেছিস! শহরের হাওয়া লেগে রংটা ফর্সা হয়েছে বটে, কিন্তু শরীরে তো হাড় আর চামড়া। সোমনাথ ইজি চেয়ারের পাশের মোড়াটা টেনে বসল। আর বলো না, যা গরম পড়েছে। আচ্ছা দাদু, তোমাদের এই বিশাল বাড়িতে ইলেকট্রিক কবে আসবে গো? হ্যারিকেনের আলোয় আর কতকাল চলবে? নায়েব মশাই খাতা থেকে মুখ তুলে চশমাটা ঠিক করলেন। শহরের বাবুরা তো আর আলো ছাড়া থাকতে পারে না, কিন্তু দাদা বাবু, গ্রামের অন্ধকারেই কিন্তু আসল শান্তি। হ্যাঁ, আপনিও যেমন নায়েব মশাই, হ্যাঁ, ফিলোসফি ছাড়ুন। এই ভজা, এক গ্লাস ঠান্ডা জল দে তো ভাই, গলা একেবারে শুকিয়ে গেল। ভজা শরবত নিয়ে এলো। সোমনাথ এক চুমুকে অর্ধেকটা শেষ করে বলল, ওহ, বাঁচলাম। দাদু, এই একটা পারমিশন কিন্তু দিতে হবে। কালকে সকালে আমি ওই পেছনের পুকুরটায়, ওই কালদিঘিতে সাঁতার কাটতে যাব। যা গরম পড়েছে, কুয়োর জলে স্নান করে আর সুখ নেই। সোমনাথের কথা শেষ হতে না হতেই বারান্দায় পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। মহেন্দ্রবাবুর হুঁকো টানা বন্ধ হয়ে গেল। ভজা শরবতের গ্লাস হাতে থমকে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই খাতা বন্ধ করে দিলেন। মহেন্দ্রবাবু গম্ভীর গলায় বললেন,
সোমনাথ, তুই কতদিন পর এলি এই গ্রামে? তা ওই বছর পাঁচেক তো হবেই। তোমার এই বছর 4-5 মধ্যে অনেক কিছু বদলেছে, আবার অনেক কিছু বদলায়নি। এ বাড়ির দুটো নিয়ম আছে যা তোকে মানতেই হবে। এক, সূর্য ডোবার পর বাড়ির খিড়কি দরজা বন্ধ। আর দুই, কাল দিঘির নাম মুখে আনা বারণ। স্নান করতে হয় কুয়োর জলেই করবি, ওই দিঘির পাড়ে যেন তোকে না দেখি। কিন্তু কেন দাদু? কৈলাসও একই কথা বলছিল। ওটা কি কোনো পবিত্র তীর্থস্থান যে নামা যাবে না? মহেন্দ্রবাবু লাঠিটা ঠুকলেন মাটিতে। তর্ক করবি না সোমনাথ, সব কেন উত্তর হয় না, বিশেষ করে যেখানে প্রাণের ঝুঁকি থাকে। প্রাণের ঝুঁকি? পুকুরে নামলে মানে প্রাণ যেতে পারে? আমি সাঁতারে মেডেল পেয়েছি দাদু, আমি ডুবে মরবো না। শহরে সুইমিং পুলে মেডেল পাওয়া আর গ্রামের অভিশপ্ত দিঘিতে নামা এক নয় বাবা। তুই বেশি বিদ্যে ফলাবি না, বুঝলি? যা যা যা, ভেতরে যা, ভেতরে যা। এইমাত্র এসেছিস, হাত মুখ ধুয়ে নে। ভজা, এই তো ছোটদা বাবুকে দোতলা দক্ষিণের ঘরটায় নিয়ে যা। যা। সোমনাথ আর কথা বাড়ালো না, কিন্তু তার আধুনিক মন কিছুতেই এই অযৌক্তিক নিষেধাজ্ঞা মানতে পারছিল না। রাতের খাওয়া দাওয়া মিটতে মিটতে 10টা বাজল। লুচি আর ছোলার ডাল খেয়ে সোমনাথ দোতলার দক্ষিণের ঘরে এলো। বিশাল ঘর, সেকেলের পালঙ্ক, ভুতুরে আলমারি, জানলা খুললেই বাঁশবাগান, আর ওপারেই সেই নিষিদ্ধ কাল দিঘি। সোমনাথ জানলাটা খুলে দিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, জোনাকি জ্বলছে। একটা মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে বাতাস থেকে। হাসনো হানা। কিরে সোম, এলি শেষমেশ? সোমনাথ চমকে পিছনে তাকালো। খাটের এক কোণে অন্ধকারে একজন বসে আছে। সোমনাথের সমবয়সী, কিন্তু গ্রামের রোদে পোড়া তামাটে গায়ের রং। পল্টু, সোমনাথের দূর সম্পর্কের ভাই। ছোটবেলায় একসাথে ডাঙ্গুলি খেলেছে। আরে পল্টু, তুই এখানে? আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস। খাওয়ার সময় তো তোকে দেখলাম না। পল্টু হাসল, ম্লান হাসি। খিদে নেই রে, শরীরটা ভালো না। আমি তো তোর জন্যই বসেছিলাম। তা শহরের খবর কি? বিপ্লব টিপ্লব করছিস নাকি? সোমনাথ পাঞ্জাবিটা খুলতে খুলতে বলল, আরে ধুর, পড়াশোনার চাপে এখন আর সময় পাই না রে। তবে হ্যাঁ, পরিস্থিতি গরম। আচ্ছা পল্টু, একটা কথা বলতো, দাদু ওই পুকুরটা নিয়ে অমন রেগে গেল কেন? আসল কেসটা কি? পল্টু জানলার দিকে তাকালো। তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রাখবে না? তুই জানিস না ওই দিঘিতে কি আছে? কি আছে মানে? কুমির টুমির নাকি? নাকি ম্যালেরিয়ার মশা? পল্টু এগিয়ে গেল সোমনাথের খুব কাছে। পল্টুর গা থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে, যেন অনেকক্ষণ জলে ভিজে থাকলে যেমন গন্ধ হয় ঠিক তেমন। পল্টু ফিসফিস করে বলল, ইয়ার কি মারিস না সোম? কুমির থাকলে তো বন্দুক দিয়ে মারা যেত। ওই দিঘিতে থাকে কমলিনী। সোমনাথ বিছানায় বসল। কমলিনী? সে আবার কে? যাত্রাপাটির নায়িকা নাকি? সে অনেক কাল আগের কথা। আমাদের পরদাদা রায়বাহাদুর ভুজঙ্গধর চৌধুরী ওই দিঘিটা কাটিয়েছিলেন। দিঘির মাঝখানে একটা ছোট জলটুঙি ঘর ছিল। শোনা যায় তিনি নাকি বেনারস থেকে এক বাইজিকে নিয়ে এসেছিলেন, অপূর্ব সুন্দরী। নাম ছিল কমলিনী। তার রূপ দেখলে নাকি মুনি ঋষিদেরও ধ্যান ভেঙে যেত। সোমনাথ কৌতূহলী হয়ে উঠল। বাহ 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 বাহ, বেশ রোম্যান্টিক গল্প তো। তারপরে? ভুজঙ্গধর তাকে ওই জলটুঙি ঘরেই রাখতেন, কাউকে দেখতে দিতেন না। কিন্তু একদিন সকালে দেখা গেল জলটুঙির ঘর শূন্য। কমলিনী নেই, শুধু দিঘির ঘাটে তার এক পাটি সোনার নূপুর পড়েছিল। লোকে বলে ভুজঙ্গধরের অন্য রানীরা
হিংসে করে তাকে খুন করে দিঘির জলে ডুবিয়ে দিয়েছিল। আরে এ তো সাধারণ একটা খুনের গল্প, এতে ভূতের কি আছে? আসল কথা তো সেটাই, কমলিনী মরেনি, মানে তার শরীরটা মরেছে, কিন্তু তার অতৃপ্ত কামনার মৃত্যু হয়নি। সে সুন্দরী ছিল, আর সে সুন্দর পুরুষদের বড্ড ভালোবাসতো। এখনো নাকি অমাবস্যার রাতে দিঘির জলে তাকে স্নান করতে দেখা যায়। পিঠ ভর্তি লম্বা কালো চুল, আর যদি কোনো পুরুষ ওই দিঘির দিকে তাকায়, সে তাকে ইশারা করে ডাকে, আর তার ডাকে একবার সাড়া দিলে আর রক্ষে নেই। চমৎকার! তোদের এই গ্রামের লোকগুলো যা ইমাজিনেশন পাওয়ার দেখতে পাচ্ছি না। তা তুই দেখেছিস নাকি তাকে? হ্যাঁ, সোমনাথ হো হো করে হেসে উঠল। পল্টু সোমনাথের হাতটা খপ করে ধরল। তার হাতটা বরফের মতো ঠান্ডা। সোমনাথ শিউরে উঠল। হাসিস না সোম, হাসিস না। মেজো কাকা কেন মারা গেল জানিস? মেজো কাকাও তোর মতন সাহসী ছিল। একদিন দুপুরে দিঘিতে নামলো, আর উঠল না। 3 দিন পর তার লাশ ভেসে উঠল। কিন্তু অবাক কাণ্ড কি জানিস? লাশের পায়ে একগাছা লম্বা কালো চুল পাকানো ছিল, মেয়েদের চুল। জলের নিচে ওই চুল কোত্থেকে এলো বলতো? আহ, তুই বড্ড ভয় পাস কিন্তু পল্টু। আর তোর হাতটা এত ঠান্ডা কেন রে? হ্যাঁ, জ্বর হয়েছে নাকি? বলেই সোমনাথ হাতটা ছাড়িয়ে নিল। পল্টু অদ্ভুত চোখে তাকালো। জ্বর? হ্যাঁ, বলতে পারিস। এক অদ্ভুত জ্বর। তুই ওই জানলাটা বন্ধ কর সোম। হাসনুহানা ফুলের গন্ধ আসছে। এই গন্ধটা ভালো না। কেন রে? এ তো বেশ ভালো গন্ধ। না, এই গন্ধ পেলেই বুঝবি ও জেগেছে। বন্ধ কর, বন্ধ কর। পল্টুর গলার স্বরে এমন একটা ধমক ছিল যে সোমনাথ জানলাটা বন্ধ করতে বাধ্য হলো। নে শুয়ে পড়, অনেক রাত হলো। পল্টু খাটের এক পাশে শুলো, সোমনাথ অন্য পাশে। কিন্তু সোমনাথের ঘুম এলো না। ভ্যাপসা গরম, তার উপর ওই হাসনোহানা ফুলের গন্ধটা যেন জানলা ভেদ করে ভেতরে ঢুকছে। হঠাৎ একটা শব্দ, কেউ জলে সাঁতার কাটছে। সোমনাথ উঠে বসল। এই পল্টু, শুনছিস কিসের একটা শব্দ? পল্টু কোনো উত্তর দিল না। সে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। সোমনাথ পা টিপে টিপে জানলার কাছে গেল। কৌতূহলী তাকে টেনে নিয়ে গেল। সে জানলাটা একটু ফাঁক করল। বাঁশবাগানের ফাঁক দিয়ে দিঘির জলটা দেখা যাচ্ছে, কালো জল। কিন্তু এই কালো জলের মাঝখানে ওটা কি? একটা ফর্সা হাত জল থেকে উঠল। চাঁদের আলো নেই, তাও মনে হলো হাতটা যেন জল জল করছে। কেউ একজন জলের মাঝখানে ডুব সাঁতার দিচ্ছে, আর গুনগুন করে একটা সুর ভাজছে। সোমনাথ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। সুরটা বড় করুণ, আবার বড় নেশা ধরানো। সোমনাথ, বাতাসের ফিসফিসানি নাকি মনের ভুল? সোমনাথ জানলাটা বন্ধ করতে গেল, কিন্তু পারল না। তার মনে হলো একজোড়া চোখ অন্ধকারের ভেতর থেকে তাকে দেখছে। একজোড়া নীল রঙের চোখ। পরদিন সকালে সোমনাথের মনে হলো রাতের ঘটনাটা বোধহয় স্বপ্নই ছিল। কড়া রোদ উঠেছে। সে বাড়ির কাউকে কিছু না বলে পেছনের বাগানে গেল। দিঘিটা বিশাল, চারপাশটা আগাছায় ভরা। পুরোনো আমলের একটা শান বাঁধানো ঘাট এখন শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে। জলের রং কালচে সবুজ, কচুরিপানায় ভর্তি। মাঝখানে একটা ভাঙা ইটের স্তূপ, বোধহয় ওটাই সেই জলটঙি ঘর। ঘাটের একপাশে বসে এক বুড়ো মালি জাল বুনছিল, দিনু মালি। সোমনাথকে দেখে সে কাজ থামালো। ছোট দাদা বাবু যে এখানে কি করছেন? চলে যান বাবু, এই জায়গা ভালো নয়। ওই এমনি দেখতে এলাম দিনুদা। আচ্ছা দিনুদা,
তুমি তো অনেক কাল আছো, তুমি কখনো কিছু দেখেছো, মানে ওই বাইজির ভূত? দিনুমালি ভয়ে জিভ কাটল। রাম রাম, রাম রাম। দিনের বেলা তো ওসব নাম মুখে নিতে নেই বাবু। তবে হ্যাঁ, দেখেছি বই কি। কি দেখেছো? একবার অমাবস্যা রাতে আমি বাগান পাহাড়ে দিচ্ছিলাম, দেখি খাটের ওপরে এক মেয়ে ছেলে বসে আছে, পিঠ ভর্তি চুল, চুল দিয়ে জল নিংড়াচ্ছে। আমি ভাবলাম এই বাড়িরই কোনো বউ অথবা ঝি হবে। কাছে গিয়ে ডাকলাম, ও মা, এত রাতে এখানে কি করছো? তারপর? ও আমার দিকে মুখ ফেরালো। ওরে বাবা, সে কি রূপ, আবার কি ভয়ঙ্কর! চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে। আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শুনে আমার জ্ঞান হারালো। পরদিন সকালে খাটে পড়েছিলুম। সেই থেকে জ্বরে ভুগে আমার একটা কান একেবারে কালা হয়ে গেছে। তোমার নিশ্চয়ই হ্যালুসিনেশন হয়েছে দিনুদা। আফিংয়ের নেশা করো নাকি, হ্যাঁ, নাকি গাঁজা? ঠিক সেই সময় জলের মাঝখানে একটা বড় মাছ ঘাই মারল, ঝপাস। সোমনাথ সেদিকে তাকালো। জলের ঢেউগুলো ঘাটের দিকে এগিয়ে আসছে। ঢেউয়ের তালে তালে একটা লাল শালুক ফুল দুলছে, ঠিক একেবারে ঘাটের কাছে। টকটকে লাল ফুল। সোমনাথের মনে হলো শালুক ফুলটা যেন তাকে ডাকছে। সে নিজের অজান্তেই ঘাটের সিঁড়ির দিকে এক পা বাড়ালো। দিনুবালি চেঁচিয়ে উঠল, দাদাবাবু, দাদাবাবু যাবেন না, দাদাবাবু! সোমনাথ চমকে পিছন ফিরে তাকালো। আরে আমি তো নামছি না নিচে। ফুলটা কি সুন্দর দেখো, ভাবছিলাম তুলে নিয়ে যাই। ও ফুল ছোবেন না বাবু, ওটা মায়ার ফুল। কাছে গেলেই সরে যাবে, আপনাকে টেনে নিয়ে যাবে মাঝ জলে। ওটা ওটা যক্ষিণীর ফাঁদ। সোমনাথ ফিরে এলো, কিন্তু তার মনের ভেতর ওই কালো জল আর লাল শালুক ফুলটা গেঁথে রইল যেন। দুপুরে খাওয়ার সময় সে পল্টুকে খুঁজল, কিন্তু পল্টুকে দেখা গেল না। দাদু বললেন পল্টু হয়তো পাড়ায় গেছে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। আকাশ কালো মেঘে ঢাকা, বাতাস একেবারে যেন বন্ধ। ভ্যাপসা গরমে প্রাণ যেন একেবারে ওষ্ঠাগত। বাড়ির সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। সোমনাথের চোখে ঘুম নেই। সে বিছানায় এপাশ ওপাশ করছে। আজ পল্টুও ঘরে নেই। সে বলল তার নাকি শরীর খারাপ, সে নিচতলায় শুয়েছে। রাত 12টা বাজল। ঘড়িতে ঢং ঢং করে শব্দ হলো। হঠাৎ আবার সেই গন্ধ, হাসনুহানা। তবে আজ গন্ধটা আরো তীব্র, আরো মাদকতা মেশানো। সাথে একটা ভিজে মাটির গন্ধ আর পচা শ্যাওলার গন্ধ। সেই সুরটা আবার ভেসে এলো। তবে আজ আর গুনগুন নয়, স্পষ্ট গলায় কেউ গান গাইছে। ওরে বন্ধু জলেরই মাঝারে, জলে প্রেম অনল, এসো বন্ধু। গলাটা কি মিষ্টি, যেন একেবারে মধু ঝরছে। সোমনাথের মনে হলো এই গলার স্বর সে চেনে। এ যেন জন্ম জন্মান্তরের চেনা। কেউ তাকে দড়ি দিয়ে বেঁধে টানছে। তাকে ওই সুরের কাছে যেতেই হবে। সে খাট থেকে নামল, দরজা খুলে বারান্দায় এলো। সারা বাড়ি নিঝুম। সে সিঁড়ি দিয়ে নিচে নামল। সদর দরজার খিলটা খুব সাবধানে খুলল সে। বাইরে বেরোতেই এক ঝলক ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। সে পায়ে পায়ে বাগানের দিকে এগোলো। বাঁশবাগান পার হয়ে দিঘির পার। আজ দিঘির রূপ একেবারে অন্যরকম। জলের ওপর হালকা কুয়াশা ভাসছে, আর সেই কুয়াশার মাঝখানে সেই জলটঙি ঘরের ভাঙা ইটের ওপর কেউ যেন বসে আছে, পিছন ফিরে বসে আছে। পিঠময় ছড়ানো লম্বা কালো চুল, জল পর্যন্ত সেই চুল এলিয়ে পড়েছে।
গায়ের রং যেন কাঁচা সোনা। পরনে একটা সাদা শাড়ি, ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সোমনাথ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। কে কে তুমি? মূর্তিটি নড়ল না, শুধু গানটা থামিয়ে দিল। তারপর ফিসফিস করে বলল, এলে, আমি জানতাম তুমি আসবে, কতকাল তোমার অপেক্ষায় আছি। সোমনাথের মনে আর কোনো ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত আকর্ষণ। সে বলল, তুমি কে? কমলিনী? নামে কি আসে যায় বন্ধু, জলটা খুব শীতল। এসো, এসো না, আমার জ্বালা জড়িয়ে দাও। সোমনাথ ঘাটের সিঁড়িতে পা রাখল। শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়ি, কিন্তু আজ তার পা হড়কালো না। সে জলের কাছে নেমে এলো। মহিলাটি ধীরে ধীরে ঘাড় ঘোরালো, চুলগুলো সরে গেল তার মুখ থেকে। সোমনাথ ভাবছিল সে হয়তো কোনো ভয়ঙ্কর কদাকার মুখ দেখবে, কিন্তু সে যা দেখল তাতে তার রক্ত হিম করে দিল। মহিলাটির কোনো মুখ নেই, শুধু একরাশি কালো চুল মুখের সামনে ঝুলে আছে, আর সেই চুলের ফাঁক দিয়ে দুটো চোখ জ্বলছে নীল রঙের আগুনের মতো। এসো, এসো সোমনাথ, এসো। জলের নিচ থেকে হাজার হাজার কালো চুল সাপের মতো লিকলিক করে বেরিয়ে এলো। সোমনাথের পায়ের গোড়ালিতে ঠান্ডা স্পর্শ। সোমনাথ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তার মনে হলো সে যেন সম্মোহিত হয়ে গেছে। সে নিজেই জলের দিকে এগিয়ে যাচ্ছে। জল এখন তার কোমর সমান। এসো, এসো আমার কাছে, এসো। ওই চুলের রাশি এবার সোমনাথের হাত, কোমর, বুক জড়িয়ে ধরছে। খুব নরম, অথচ ইস্পাতের মতো শক্ত। তাকে জলের নিচে টেনে নামাচ্ছে। সোমনাথের জ্ঞান ফিরল যখন জল তার গলার কাছে। সে বুঝল এ কোনো সাধারণ নারী নয়, এ মৃত্যু। পল্টু, দাদু, বাঁচাও, বাঁচাও, পল্টু! সোমনাথ প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু সেই নারী তখন তার খুব কাছে। পচা শ্যাওলার গন্ধ আর হাসনোহানা ফুলের গন্ধ মিলেমিশে যেন একাকার। মহিলাটি তার চুলের রাশি দিয়ে সোমনাথের মুখটা চেপে ধরল। চুপ, আর কথা নয়, শুধু ঘুম, অনন্ত ঘুম। সোমনাথ জলের নিচে তলিয়ে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে শুধু কালো চুল আর নীল আগুনের চোখ। হঠাৎ মনে হলো কেউ যেন তার হাত ধরে ওপরে তোলার চেষ্টা করছে। কে ওটা? ওটা কি পল্টু? সোমনাথ, সোমনাথ, সোমনাথ! কার যেন গলার আওয়াজ খুব দূর থেকে আসছে। এই এই এই, হ্যারিকেনটা এদিকে ধর। ভজা, ভজা, জালটা ফেল, জালটা ফেল, জলদি! সোমনাথের মনে হলো তাকে কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে ওপরের দিকে টানছে। তার ফুসফুস যেন ফেটে যাচ্ছে। হঠাৎ এক ঝলক বাতাস আর আলো, অনেক আলো। বাবু, বাবু চোখ খুলুন, বাবু! সোমনাথ কাশতে কাশতে চোখ খুলল। সে ঘাটের উপর শুয়ে আছে। তার পেটে চাপ দিচ্ছে দিনুমালি। মুখ থেকে জল বেরিয়ে এলো ভলকে ভলকে। তার চারপাশে মহেন্দ্রবাবু, নায়েব মশাই, ভজা, দিনুমালি সবাই দাঁড়িয়ে, সবার হাতে লণ্ঠন আর লাঠি। মহেন্দ্রবাবুর মুখ ভয়ে আর রাগে থমথম করছে। মুখ ছেলে, তোকে বারণ করেছিলাম না? হ্যাঁ, দাও এলি এখানে। সে 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 কোথায়? কে কে? ওই 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 মেয়েটা, কমলিনী। সে আমাকে টানছিল। আর পল্টু, পল্টু কোথায়? পল্টু আমাকে ডাকলো না কেন? ও তো আমাকে সাবধান করেছিল।
মহেন্দ্রবাবু অবাক হয়ে তাকালেন। পল্টু, তুই পল্টুকে কোথায় পেলি? কেন? কাল রাতে তো আমার ঘরেই ছিল। গল্প করলো, আমাকে বারণ করলো এখানে আসতে। মহেন্দ্রবাবু ভজার দিকে তাকালেন। ভজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নায়েব মশাই দীর্ঘশ্বাস ফেললেন। সোমনাথ, তোর মাথায় জলজ বাতাস লেগেছে, এখন চল এখান থেকে। সোমনাথ উঠে দাঁড়ালো। তার পায়ে কালশিটে দাগ, যেন সরু সরু তার দিয়ে কেউ পেঁচিয়ে ধরেছিল। আর ডান পায়ের গোড়ালিতে একগাছা লম্বা চুল তখনও জড়িয়ে আছে। ভজা সেটা ছাড়িয়ে দিতে গিয়ে শিউরে উঠল। নায়েব মশাই ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, কর্তা দেখুন, মানুষের চুল। মহেন্দ্রবাবু চোখ বুজে বললেন, বাড়ি গিয়ে সব বলবো। ভজা, ওটা ফেলে দে, এক্ষুনি পুড়িয়ে ফেল। আর সোমনাথকে গঙ্গা জল খাওয়া। পরদিন সকালেই সোমনাথের প্রবল জ্বর। কবিরাজ মশাই জবাব দিয়ে গেলেন, এই ছেলেকে গ্রামে রাখা যাবে না, যক্ষিণী নজর লেগেছে, আজই কলকাতায় পাঠিয়ে দিন। বিকেলের দিকে জ্বরটা একটু কমল। গরুর গাড়ি তৈরি। সোমনাথের খুব দুর্বল লাগছে। যাওয়ার আগে সোমনাথ মহেন্দ্রবাবুকে বলল, দাদু, আমি যাচ্ছি, কিন্তু পল্টু এলো না। ও কি আমার উপরে রাগ করেছে? আমি ওর কথা শুনিনি বলে নাকি? মহেন্দ্রবাবু বারান্দার চেয়ারে বসেছিলেন। সোমনাথের কথায় তিনি চমকে উঠলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি সোমনাথের হাতটা ধরলেন। সোমনাথ, তুই কাল রাতে কার সাথে কথা বলেছিস তা আমি জানি না, তবে পল্টু তো আর আসতে পারবে না দাদু ভাই। কেন? ওর কি হয়েছে? ও কি অসুস্থ? কি তুই জানিস না? কেউ তোকে চিঠি পাঠায়নি? কি দাদু? পল্টু তো আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছে। সোমনাথের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঘরটা যেন ঘুরছে। কি 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 বলছো কি দাদু? আমি তো কালকে রাতে, আর আমি 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 স্পষ্ট দেখলাম ওর ওর হাত ধরলাম। ওর হাতটা খুব ঠান্ডা ছিল। মহেন্দ্রবাবু চোখ মুছলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, হ্যাঁ দাদু ভাই, 5 বছর আগে ঠিক তোরই মতো এক অমাবস্যার রাতে পল্টু ওই কাল দেখিতে নেমেছিল। ওই যক্ষিণী তাকে ছাড়েনি। পল্টুর লাশটা যখন পাওয়া যায়, তার পায়েও ঠিক তোর মতোই একগাছা চুল জড়ানো ছিল। সোমনাথ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার গলা তখন শুকিয়ে কাঠ। মহেন্দ্রবাবু বলে চললেন, তবে গ্রামের সবাই বলে পল্টু নাকি এখনো ওই দিঘির পাড়েই ঘুরে বেড়ায়। কেউ কেউ বলে সে নাকি নতুন কাউকে দিঘিতে নামতে দেখলে সাবধান করে দেয়, যাতে তার মতো আর কারোর দশা না হয়। বুঝে তোকে বড় ভালোবাসতো দাদু ভাই, তাই হয়তো পল্টু তোকে বাঁচাতে এসেছিল। সোমনাথের মনে পড়ে গেল পল্টুর সেই ঠান্ডা হাত, সেই ফ্যাকাশে মুখ। পল্টু তাকে গল্প শোনায়নি, পল্টু তাকে সাবধান করেছিল। আর সোমনাথ, সে পল্টুর কথা শোনেনি। গরুর গাড়িতে উঠে বসল সোমনাথ। গাড়ি চলতে শুরু করল। বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সোমনাথ দেখল কালদিঘির জল আজ খুব শান্ত। ঘাটের উপর কেউ নেই, শুধু একটা লাল শালুক ফুল পড়ে আছে। হঠাৎ সোমনাথের পকেটে কিছু একটা নড়ল। সে পকেটে হাত দিল। কাল রাতে পল্টু তার ঘরে একটা রুমাল ফেলে গেছিল। সোমনাথ সেটা তুলে পকেটে রেখেছিল সকালে ফেরত দেবে বলে।
সোমনাথ পকেট থেকে রুমালটা বের করল। সাদা রুমাল, কিন্তু ওটা শুকনো নয়। রুমালটা চপচপে ভেজা, তা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে সোমনাথের কোলে। আর সেই রুমাল থেকে সেই পরিচিত গন্ধটা বেরোচ্ছে, পচা শ্যাওলা আর হাসনোহানা ফুলের অদ্ভুত এক মিশ্রণ। সোমনাথ জানলা দিয়ে বাইরে তাকালো। দোতলার সেই দক্ষিণের জানলায় একটা আবছা ছায়া দাঁড়িয়ে হাত নাড়ছে। উল্টো সোমনাথের চোখ ঝাপসা হয়ে এল। সে বিড়বিড় করে বলল, ভালো থাকিস রে ভাই, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। বাতাস যেন ফিসফিস করে বলে গেল, আর আসিস না সোম, আর আসিস না। সোমনাথ রুমালটা মুঠোয় চেপে ধরল। গরুর গাড়ি ধুলো উড়িয়ে গ্রামের পথ ধরল। পেছনে পড়ে রইল নিশ্চিন্দিপুরের সেই অভিশপ্ত কালদিঘি আর তার অতৃপ্ত প্রহরী।